Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, নিয়ে আসলাম তোমাদের জন্য 5টি এপিসোড একসাথে। নারুটো শিপুদের এপিসোড 78, 79, 80, 81 এবং 82 নম্বর। সবার আগে তোমাদের বলে দিই, এপিসোডগুলো শুরু করার আগে টিস্যু হাতে নিয়ে বসার জন্য, কারণ এই কয়েকটা এপিসোড যে কি লেভেলের যা বলে বোঝানো সম্ভব না। মাস্টারপিস লেভেলের সবগুলো এপিসোড। তো চলো আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে অনেক আগুন ও কালো ধোঁয়ার মধ্যে হিডান ও আসোমাকে দেখা যায় না। কালো ধোঁয়া চলে গেলে দেখা যায় আসোমা আগুনে অনেকখানি ঝলসে গিয়েছে, পাশাপাশি হিডানও। এ দেখে সবাই অবাক হয়ে যায়। আসোমা তার এক হাত ধরে ধরে মনে মনে বলতে থাকে, আমার হাত আমি নাড়াতেই পারছি না। সে কি কোনো জুৎসু ব্যবহার করেছে? কিন্তু এটা তো হতে পারে না। হিডান বলে, তুমি ইতিমধ্যে আমার অভিশাপে পড়ে গেছো। অনুষ্ঠান তো এখন শুরু হবে, আমার সাথে ব্যথার স্বাদ ভোগ করো। হিডানের শরীর একদম পরিবর্তন হয়ে যায়, সাদা কালো রং দেখা যায়। হিডান বলে, আমি তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছি, আর এখন আমার রিচুয়াল শুরু হবে। চলো তাহলে আমরা দুজনে মিলে অপরন্ত ব্যথা অনুভব করি। এ শুনে লিপ নিনজারা বলে ওঠে, আমি বুঝতেছি না কি হচ্ছে। সে তো ফায়ার জুৎসু দিয়ে আকাৎসুকিকে অ্যাটাক করলো, কিন্তু উল্টো আসোমার শরীর কেন আগুনে ঝলসিয়ে গেল? দেখে মনে হচ্ছে আসোমা হিডানকে অ্যাটাক করেনি, উল্টো হিডান আসোমাকে অ্যাটাক করেছে। কাকুজু আসোমাকে বলে, এর দাম কালেকশন অফিসে 35 মিলিয়ন। হিডান একটি তলোয়ার বের করে বলে, সবকিছু প্রস্তুত, এখন আমি আর তুমি ব্যথা ভাগাভাগি করে নেব। আসোমা চাকরা ব্লেড নিয়ে দৌড়ে যায় হিডানের দিকে। হিডান আসোমাকে অ্যাটাক করা বাদ দিয়ে উল্টো নিজেই নিজের পায়ে তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু হিডানের কিছুই হয় না। উল্টে আসোমা চরম ব্যথায় পড়ে যায়। হিডান বলে, আমি তো এখনো আমার গুরুত্বপূর্ণ জায়গায় মারিনি, কিন্তু এভাবে তিলে তিলে ব্যথার মজায় অনেক আলাদা। কেউ যখন আমার শরীরের মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা ভুগে, তখন আমার সেটা অনেক ভালো লাগে। এরপর দেখা যায় আসোমার বাম পা দিয়ে রক্ত বের হতে। লিপ নিনজারা বলে, আকাৎসুকি যেখানে আঘাত পেয়েছে ঠিক একই জায়গা দিয়ে আসোমার রক্ত বের হচ্ছে। লিপ নিনজারা বুঝে ফেলে যে আকাৎসুকি তার শরীরের সাথে আসোমার শরীর লিঙ্ক আপ বা সংযুক্ত করে ফেলেছে, যাতে করে হিডান নিজেকে আঘাত করলে তার ব্যথা আসোমা পায়। আর হিডান তো অমরণশীল, তাকে তো মারা সম্ভব না। আবার অপরদিকে আসোমা কিন্তু মরণশীল, তাই হিডান নিজের শরীরে আঘাত করলে আসোমাও ব্যথা পায়। আসোমা এই ব্যাপার বুঝে ফেলে। হিডান হেসে হেসে বলে, তুমি আর কোথায় কোথায় ব্যথা পেতে চাও, নাকি সরাসরি মরতে চাও? লিপ নিনজা শিকুমারুকে বলে, কোনো ফিজিক্যাল অ্যাটাক করো না, যেমন শ্যাডো স্টিচিং, শ্যাডো স্ট্র্যাঙ্গেল জুৎসু ব্যবহার করো আকাৎসুকিকে শুধু ধরে রাখার জন্য। শিকিমারু কথা মতো হিডানকে আটকানোর চেষ্টা করে। হিডান যখনই তার শরীরে বুক বরাবর তলোয়ার ঢুকিয়ে আসোমাকে মেরে ফেলবে, তখনই শিকিমারু তাকে ধরে ফেলে। একটুর জন্য হিডান নিজের ভেতরে তলোয়ার ঢুকাতে পারেনি। শিকিমারু অনেক হিমশিম খায় হিডানকে ধরে রাখতে। লিপ নিনজারা বলে, 10 মিনিট হয়ে গেছে, আমরা ব্যাকআপের জন্য অন্য ইউনিটদের ডেকেছি, অন্ততপক্ষে আরো 20 মিনিট লাগবে তাদের এখানে আসতে। আরেকজন নিনজা বলে, আমরা সত্যিই ফেসে গেছি, এখন যদি আমরা আকাৎসুকিকে মারি তাহলে আসোমাও মারা যাবে। অন্যজন বলে, এই জুৎসু বাতিল করতে এবং ব্যবহারকারীকে খুঁজে বের করতে হবে, কিন্তু সেই ব্যবহারকারী তো আমাদের সামনেই, তারপরও আমরা কিছুই করতে পারছি না। শিকিমারও মনে মনে বলতে থাকে, প্রতিটা জুৎসুরই একটা নির্দিষ্ট সীমা আছে, এই জুৎসু থেকে বাঁচারও একটি উপায় আছে, আমাদের শান্ত হয়ে সেটা বের করতে হবে। আসোমা মনে মনে বলে, শিকিমারও আমাকে বাঁচিয়েছে, কিন্তু এখন আমার এই জুৎসু নষ্ট করতে হবে। হিডান নিজের ভিতরে তলোয়ার ঢোকানোর অনেক চেষ্টা করে, এতে শিকিমারও অনেক কষ্ট করে তাকে আটকায়। আসোমা মনে মনে বলতে থাকে, শ্যাডো স্ট্রাগল বেশি সময় স্থায়ী হয় না, তাই আমার খুব কম সময়ের মধ্যে কোনো উপায় বের করতে হবে। আসলে লিপ নিনজারা এমন বিপদে পড়েছে যা বলে বোঝানো সম্ভব না। তাদের এনিমিকে তারা চাইলেও মারতে পারবে না, কারণ তাকে মারলে আসোমাও মারা যাবে। আবার তাকে তো সারাদিন শিকিমারও ধরেও রাখতে পারবে না, কারণ শিকিমারোর এত চাকরা নেই। তাও তো তারা একজন আকাৎসুকির সঙ্গে ব্যাটেল করতেছে, আর একজন আকাৎসুকির মেম্বার কাকুজু দাঁড়িয়ে আছে ইচ্ছা করেই, হিডান তাকে আসতে না বলেছে এর জন্য। কাকুজু হঠাৎ করে হিডানকে বলে, তুমি চাইলে আমি হেল্প করতে পারি এই জুৎসু থেকে তোমাকে ছাড়াতে। সে আসোমাকে উদ্দেশ্য করে বলে, এত বড় টাকার জিনিসকে তো এভাবে হাতছাড়া হতে দিতে পারি না। হিডান চিল্লিয়ে বলে, আমি আগেই বলেছি তোমাকে এর থেকে দূরে থাকতে, আমার তোমার হেল্পের প্রয়োজন নেই, আমি এটা নিজেই সামলাতে পারবো, তাদের সবাইকে আমি একাই মারতে পারবো। এ শুনে কাকুজু ব্যাটেলের থেকে দূরে থাকে। লিপ নিনজা মনে মনে বলে, আমরা লাকি আরেকজন আকাৎসুকি এখনো জয়েন করেনি, আর যদি সে করে ফেলতো তাহলে আমরা কি করতাম। এরপর আমরা পাস্টে চলে যাই। শিকিমারু একটি বই দেখে বলে, আকাৎসুকিতে 10 জন মেম্বার রয়েছে, ওরোচিমারও বের হয়ে গেছে, সাসারি অলরেডি মারা গেছে। এরপর আমাদের চেনার মধ্যে শুধু 3 জনকেই আমরা চিনি, কিসামে হোশিকাগি, তার চাকরা ওয়াটার স্টাইল,
তারপর সাস্কের বড় ভাই ইতাচি উচিয়া অব দ্য শারিনগান তার মুখোমুখি হয়ে কাকাশি 1 সপ্তাহের ওপরে হাসপাতালেই ছিল এবং দেইদারা যার সাথে নারুটো ফাইট করেছিল সে ক্লে বানিয়ে বিস্ফোরণ করতে পারে। আরো 5 জন আকাৎসুকি আছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। আকাৎসুকির সবাই অনেক মারাত্মক, তারা অবশ্যই শক্তিশালী কোনো নিনজুৎসু ব্যবহার করতে পারে। আমরা হয়তো জানি না তারা কারা, কিন্তু কোনো সন্দেহই নেই যে তাদের পাওয়ার আমাদের কল্পনারও বাইরে। শিকিমারও ভাবতে থাকে তাহলে আমরা তাদের কিভাবে হারাবো। তাদের সম্পর্কে বিশ্লেষণ করতে হবে, তাদের জুৎসুর স্টাইল ও পার্টনার দেখে তাদের তথ্য জানতে হবে। শিকিমারও আবারও বলে আমরা তো আকাৎসুকিদের সামনে দাঁড়াতেও পারবো না, আবার তাদের বিশ্লেষণ কিভাবে করব। তখনই সেখানে আসুমা এসে বলে তো তুমি আকাৎসুকিদের হারানোর কৌশল বের করার চেষ্টা করতেছো তাই না? শিকিমারও বলে হ্যাঁ, কিন্তু তাদের হারানো অসম্ভব। আসুমা বলে এখনই এত শিওর হয়েও না, যখন আমরা তাদের ব্যাপারে তথ্য পেয়ে যাব তখনই তাদের হারানো সহজ হয়ে যাবে। শিকিমারও বলে ধরে নিচ্ছি আমরা তাদের নিয়ে তথ্য পেয়ে গেছি, কিন্তু তারপর আমার মনে হয় তাদের হারানো সম্ভব না। এরপর আমরা বাস্তবে ফিরে আসি। শিকিমারও হিডানকে নিয়ে ভাবতে থাকে, তার স্কিল, তার শব্দ, তার পার্সোনালিটি, তার জামা, তার তলোয়ার এবং তার ব্যবহার সম্পর্কে। তার প্রত্যেকটি অ্যাকশনের পিছনে কোনো মিনিং লুকিয়ে আছে। সে যে প্রতিটি পদক্ষেপ করেছে তা পরবর্তী পদক্ষেপের সাথে সম্পর্কিত। তার অভিশাপ, তার রিচুয়াল এবং প্রস্তুতি। শিকিমারোর ভাবাভাবির মধ্যে লিপ নিনজারা শিকিমারোকে জিজ্ঞেস করে তোমার কি কোনো আইডিয়া এসেছে? শিকিমারো বলে হয়তো মনে হয় এসেছে। লিপ নিনজারা মনে মনে বলতে থাকে সে জুৎসু ব্যবহার করা অবস্থাতেও আকাৎসুকিদের বিশ্লেষণ করছে, সত্যি অসাধারণ। আর এজন্যই আসুমা তাকে অনেক ভালোবাসে এবং সবথেকে বেশি ইম্পর্টেন্টও মনে করে। তারপর আসুমা মনে মনে বলতে থাকে শিকিমারও 10 ধাপ এগিয়ে চিন্তা করতে পারে এবং 200টিরও বেশি সম্ভাব্য পদক্ষেপ কল্পনা করতে পারে। এখন শুধু তার সঠিক পদক্ষেপ বেছে নিতে হবে। এরপর শিকিমারও তার শ্যাডো স্ট্রাগল করা অবস্থাতে নিজের পা মাঝ থেকে ফাঁক করে। এতে হিডানের পা গোল ডায়াগ্রামের বাইরে আসতে শুরু করে। এ দেখে কাকুজু যে দাঁড়িয়েছিল সে বলে ওই শ্যাডো জুৎসুটা হিডানকে কাস্টারের কাজ বা শিকিমারোর কাজকে অনুকরণ করতে বাধ্য করছে। লিপ নিনজা শিকিমারোকে জিজ্ঞেস করে তুমি কি করছো? শিকিমারো বলে আমি চেষ্টা করছি আকাৎসুকিদের সেই গোল ডায়াগ্রাম থেকে বের করার জন্য। কাকুজু শিকিমারোকে দেখে আগেই বোঝা যায় যে এই নিনজাটি আসলে সবথেকে সেরা। এরপর শিকিমারো বলে তার জুৎসু ও তার অভিশাপকে নষ্ট করা যাবে শুধুমাত্র এইভাবেই। লিপ নিনজারা বলে মানে? শিকিমারো বলে তার সেই বিশাল অস্ত্রটার 3টি ধারালো ব্লেড আছে। আকৃতির দিক দিয়ে তাকিয়ে বললে এটা মানুষের আঘাতের জন্য তৈরি নয়, বরং প্রতিপক্ষকে দূর থেকে আঘাত করতে পারে এবং বাইরে থেকে কিছুটা ক্ষতি করতে পারে, বড় হোক বা ছোট। এমনকি সে যদি একটি ছোট খোঁচা দিতে পারে তাহলেই তার জুৎসু দিয়ে সে নিশ্চিতভাবে প্রতিপক্ষকে মারতে পারবে। নিনজারা বলে তাহলে এটাই তো অভিশাপ, কিন্তু সে কিভাবে নিজের শরীরে আঘাত করে প্রতিপক্ষকে আঘাত করে? শিকিমারো বলে রক্ত দিয়ে। প্রতিপক্ষের শরীরকে তার সাথে সংযুক্ত করতে প্রতিপক্ষের রক্ত সে খেয়ে নিজের শরীরে নেয়। হিডান আসুমার গাল সামান্য কাটার পর যে রক্ত বের হয় সেটিও চেটে খায়। এভাবে সে আসুমাকে নিজের বডির সাথে লিঙ্ক আপ করে। নিনজা বলে বুঝেছি, সে যদি তার প্রতিপক্ষের সামান্য রক্ত তার অস্ত্রতে লাগাতে পারে তাহলে সে তাকে অভিশাপ দিতে পারবে। শিকিমারো বলে যখন সে রক্ত চেটে খায় তার বডির রং পরিবর্তন হয়ে যায়, কিন্তু এরপরও আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় তার অভিশাপ সংস্ক্রিয় বা চালু করার জন্য। যখন আসুমা ফায়ার স্টাইল জুৎসু ছুড়ে দিয়েছিল হিডানের দিকে তখন সে সেটাকে আটকানো বাদ দিয়ে গোল ডায়াগ্রামের উপরে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়ানোর পরই সে বলে এখন তার রিচুয়াল শুরু হবে এবং তার সকল প্রস্তুতি হয়ে গেছে এসব বলে চিল্লাতে থাকে। তাই আমার মনে হয় অভিশাপ জুৎসু একমাত্র তখনই সম্পূর্ণ হবে যতক্ষণ সে ডায়াগ্রামের ভেতরে থাকবে। এসব শুনে হিডান রেগে যায়। শিকিমারও তাকে ডায়াগ্রাম থেকে বের করতে করতে হিডানকে বলে এটা আমার দোষ না, তুমি একটু বেশি বকবক করেছো, যার কারণে আমি তোমার গোপন তথ্য পেয়ে গেছি। হিডান রেগে বলে অনেক কথা বলেছ, আমি আগে তোমার এই জুৎসু থেকে নিজেকে ছাড়াবো, এরপর তোমাকে মারবো। শিকিমারও তাকে টেনে শেষমেশ ডায়াগ্রামের ভেতর থেকে বের করতে সক্ষম হয়। এতে আসলে শিকিমারোর জান বের হয়ে যায় বলা যেতে পারে, কারণ হিডান এত শক্তিশালী যে শিকিমারোর শ্যাডো স্টাইল দিয়ে হিডানকে আটকানো তার পক্ষে অনেক কষ্টের ছিল, আর শিকিমারোর চাকরির পরিমাণও অনেক কম। এ দেখে আসুমা তার জুৎসু থেকে মুক্তি পেয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি শুরিকেন হিডানের কান বরাবর মারে। এতে হিডানের কান সামান্য একটু কেটে গেলেও আসুমার কিছুই হয় না। তার মানে এখন হিডানকে মারলে আসুমার কিছুই হবে না, কারণ হিডান তার ডায়াগ্রামের বাইরে আছে। এ দেখে শিকিমারো তার শ্যাডো স্টিচিং জুৎসু দিয়ে হিডানকে অনেক আঘাত করে এবং আটকে রাখে। শিকিমারো বলে আমার লিমিট শেষ হয়ে যাচ্ছে, আমি আর বেশিক্ষণ তাকে ধরে রাখতে পারবো না। আসুমা বলে অনেক ভালোভাবে কাজ সম্পূর্ণ করেছো তুমি শিকিমারো, ধন্যবাদ তোমাকে।
বলে আসুমা হেঁটে হেঁটে যেতে থাকে হিডানের দিকে। তার পায়ে আঘাত পাওয়ার জন্য আসুমা নেংড়িয়ে নেংড়িয়ে যায়। হিডান এ দেখে কাকুজুকে বলে, আমাকে সাহায্য করো কাকুজু, এত দেরি করছো কেন? কাকুজু বলে, আমি আগেই বলেছিলাম তোমাকে সাবধান থাকতে। এরপর আসুমা তার অস্ত্র বের করে অ্যাটাক করার জন্য, আর এরপরে প্রচুর রক্ত বের হতে দেখা যায়। আর এর সাথে ৭৮ নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি ৭৯ নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে লিপ নিনজা শিকিমারুকে বলে, আমরা পেরেছি। শিকিমারু এরপর তার শ্যাডো স্টাইল জুৎসু রিলিজ করে দেয় এবং দেখা যায় হিডানের শরীর মাটিতে পড়ে গেছে। তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে, মানে একদম গলা বরাবর ছেদ করেছে। লিপ নিনজা মনে মনে বলতে থাকে, শিকিমারুর বুদ্ধির কারণে আমরা এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছি। সে আসলেই অসাধারণ, এজন্যই আসুমা তাকে এত ভরসা করে। শিকিমারু এরপর অনেক হাঁপিয়ে যায়, তার দম ফেলতেও অনেক কষ্ট হয়। শিকিমারু বলে, এখনো এটা শেষ হয়নি, আরেকজন আকাশকিরি মেম্বার দাঁড়িয়ে রয়েছে। কাকুজো বলে, যদি তোমার সাহায্যের প্রয়োজন হতো তাহলে একটু আগে আমাকে বলতে পারতে। তখনই দেখা যায় হিডানের মাথা এখন কথা বলছে, যেটি কিছুক্ষণ আগে আসুমা কেটে আলাদা করে ফেলেছিল। হিডান বলে, তুমি অনেক স্লো কাকুজু, তুমি ইচ্ছা করে আমাকে সাহায্য করনি। এ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। কাকুজু বলে, তুমিই তো বলেছিলে আমাকে এর থেকে দূরে থাকতে, এখন কি এসব বলে তুমি অভিযোগ করার মতো কোনো অবস্থায় আছো? হিডান কাকুজুর মন গলানোর জন্য বলে, আমি তোমাকে এসব করতে দূরে থাকতে বলেছিলাম, তোমাকে বোকা বানানো বা অপমান করার জন্য নয়। যাই হোক, রাগ করো না, আমার বডিকে এখানে নিয়ে এসো। হিডান তার বডিকে তার কাছে নিয়ে আসতে কাকুজুকে অনেক আকুতি মিনতি করে। কাকুজু চোখের পলকের গতিতে হিডানের কাছে গিয়ে তার মাথার চুল ধরে তাকে উঠায়। হিডান এতে চিল্লিয়ে বলে, আমাকে না, আমার শরীরকে নিয়ে আসো, আমার মাথাকে না। কাকুজু বলে, তোমার মাথা তোমার বডির থেকে অনেক হালকা, তা আমি কেন তোমার বডি উঠাবো মাথা থাকতে? হিডান বলে, এটা কি কোনো কারণ হলো আমাকে এভাবে ধরার? আমার চুল ছাড়াও অনেক ব্যথা করছে কাকুজু। আসুমারা অনেক ভয় পেয়ে যায় হিডানকে এখনো জীবিত দেখলে। শিকিমারু বলে, সে এখনো জীবিত থাকলেও কোনো কাজের না, যতক্ষণ পর্যন্ত তার মাথা তার বডির সাথে এক হতে পারছে। এখন সে কোনো জুৎসু ব্যবহার করতে পারবে না, সে হয়তো অমরণশীল কিন্তু সম্পূর্ণ ইউজলেস। লিপ নিনজা কাকুজোকে উদ্দেশ্য করে বলে, তার মানে শুধু একজনই অবশিষ্ট আছে আকাশকির। শিকিমারু বলে, হ্যাঁ। শিকিমারু মনে মনে বলতে থাকে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে সে অনেক ফাস্ট এবং শক্তিশালী ও অমরণশীল বা হিডানের থেকেও বেশি শক্তিশালী হবে। তার একজন বন্ধুর মাথা সম্পূর্ণ ছেদ হয়ে গিয়েছে, তারপরও সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তার হৃদয় নিশ্চয়ই পাথরের তৈরি। আমার মনে হয় না আমরা এখনো তার আসল পাওয়ার দেখতে পেরেছি, হয়তো সে এটা ইচ্ছা করেই করছে আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে, যেন আমাদের মনে হয় আমরা ওকে এক নিমিষে হারিয়ে ফেলতে পারি। এ ধরনের লোক খুবই সুযোগবাজ, সবসময় প্রতিপক্ষকে বিশ্লেষণ করে এবং সুবিধা পাওয়ার কোনো না কোনো উপায় খোঁজে। আমাদের ইচ্ছা করে সে মনে করায় যে আমরা এগিয়ে আছি, এর মাধ্যমে সে সুবিধা ভোগ করে থাকে। শিকিমারু এরপর দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, সে আসলে একদম চাকরার শেষ লিমিট পর্যন্ত পৌঁছে গেছে। আসুমা মনে মনে বলতে থাকে, আমাদের এখন পালানোর সুযোগ আছে, কিন্তু আমার চিন্তা শিকিমারুর অবস্থা নিয়ে। হঠাৎ করে কাকুজু আসুমাকে অ্যাটাক করে। কাকুজু এটা এতই ফাস্ট করে যে আসুমা সেটা থামানোর কোনো চান্সই পায় না। এতে আসুমা একদম শুয়ে পড়ে। সেই অবস্থাতে কাকুজু উপরে উঠে আসুমাকে লাথি মারে, এতে আসুমার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। লিপ নিনজারা কোনো মুভ করার আগেই কাকুজু আসুমাকে অ্যাটাক করে ফেলে। কাকুজু এতই ফাস্ট যে তারা কোনো মুভই নিতে পারে না। এরপর কাকুজু হিডানের শরীরের সাথে হিডানের গলা সেলাই করে দিয়ে বলে, তুমি যেহেতু আমার কাছে সাহায্য চেয়েছো তাই আমি তোমাকে সাহায্য করেছি, তাই এটা মনে রেখো। দেখা যায় হিডান আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। হিডান তার ঘাড় নাড়াচাড়া করে গলা ফিক্স করতে থাকলে কাকুজু বলে, বেশি নাড়াচাড়া করো না এখন, তাছাড়া আবারও তোমার গলা ছিঁড়ে যেতে পারে। শিকিমারু মনে মনে বলতে থাকে, একজন এমনিতেই অমরণশীল, আবার আরেকজন জুৎসু দিয়ে তাকে সেলাই করতে পারে, এভাবে তো আমরা তাদের যতই মারি না কেন ততবারই তারা সুস্থ হয়ে যাবে। তারা দুজনে অনেক স্কিলফুল। কাকুজু হিডানকে বলে, তোমার যুদ্ধের ধরন তোমার রিচুয়ালের মতোই ধীর এবং বিরক্তিকর, যাও এখন সেই টাকার মালটাকে মানে আসুমাকে দেখো। এই বলে কাকুজু আসুমাকে হিডানের হাতে ছেড়ে দেয় এবং বাকিদের সাথে কাকুজু ফাইট করার প্রস্তুতি নেয়। কাকুজু তাদের অ্যাটাক করতে ছুটে যায়। দুজন লিপ নিনজারাও ছুটে যায় তাকে অ্যাটাক করতে। একজন নিনজা ওয়াটার স্টাইল শার্প ট্র্যাপ জুৎসু ব্যবহার করে এক ধরনের লিকুইড মাটি বানায়। সেই মাটি থেকে বাঁচতে কাকুজু একটু পিছিয়ে গেলে তখনই আরেকজন নিনজা তার অস্ত্র ছুড়ে দেয় কাকুজুর দিকে। অস্ত্রটি কাকুজুর পাশে গিয়ে পড়ে। একটুর জন্য কাকুজু বেঁচে যায়। কাকুজু বলে, আমি অনুমান করেছি তোমার পরিকল্পনা ছিল আমার চোখকে আকাশের দিকে নিয়ে গিয়ে বিভ্রান্ত করা।
আর সেই সময় তোমার বন্ধু আমায় উপরে তাকিয়ে থাকতে দেখলে মাটিতে লিকুইডের মতো কিছু তৈরি করে আমাকে ট্র্যাপে ফেলার জন্য, কিন্তু এটা কোনো কাজেই দিল না। শুধু শুধু তোমরা চাকরা অপচয় করলে, কারণ আমি তো তা আগেই বুঝে ফেলেছি এবং তোমাদের ট্র্যাপে পা দেইনি। তখনই পেছন থেকে মাটির নিচ দিয়ে নিনজাটির সেই অস্ত্র উঠে আসে। দেখা যায় কাকুজোর পা সেই লিকুইডে আটকে গিয়েছে। কাকুজো হয়তো ভেবেছিল সে ট্র্যাপে পড়েনি, কিন্তু আসলে সে ট্র্যাপে পড়ে যায়। নিনজাটি আবারও সেই অস্ত্র দিয়ে কাকুজোর দিকে ছুটে গেলে কাকুজো 2 হাত দিয়ে নিনজাকে ধরে ফেলে। কাকুজোর হাত অনেক লম্বা হতে দেখা যায়। কাকুজো আরেকজন নিনজাকে ধরতে তার আরেকটি হাত তার দিকে ছুড়ে দেয়। সে তার হাত থেকে সুতার মতো কিছু একটা বের করে নিনজাটিকে ধরার চেষ্টা করলে নিনজাটি কোনায় দিয়ে সেগুলো ছিঁড়তে থাকে, কিন্তু শেষমেশ কাকুজো দুজনকে ধরে ফেলে তার 2 হাতে। শিকিমারও এখন শুধু বাকি থাকে। হিরান বলে, আমি যদি এখন আসুমাকে না মারি তাহলে কাকুজো আবারও বলবে আমার রিচুয়াল অনেক বিরক্তিকর এবং ধীর। বলে হিরান যখনই তার অস্ত্র দিয়ে আসুমাকে মেরে ফেলবে তখনই আসুমা তার চাকরা ব্লেড দিয়ে সেটি আটকিয়ে দেয়। আবার দেখা যায় হিরানের সেই অস্ত্র পেছন থেকে ছুটে আসতে আসুমার রক্ত নেওয়ার জন্য। এ দেখে শিকিমারও চিল্লিয়ে বলে, আসুমা তোমার পেছনে দেখো। এরপর রক্ত দেখা যায়। এতে সবাই ভয় পেয়ে যায়। রক্তটি আসলে হিডানেরই। আসুমা হিডানের অস্ত্রকে ডস করতে শুয়ে পড়ে এবং সেটি বরাবর হিডানের পেটে গিয়ে লাগে। এ দেখে শিকিমারও তার হাত ছেড়ে বাঁচে। আসুমা দাঁড়িয়ে বলে, তুমি কি মনে করেছো আবারও তোমার সেই ট্র্যাপে আমি পড়ব? কিন্তু আসুমা হঠাৎ করে থমকে যায়। হিডান হেসে হেসে বলে, গাধা তুমি আবারও একই ট্র্যাপে পড়ে গিয়েছো। আসুমার মুখ থেকে রক্ত বের হতে থাকে, মানে আবারও সে হিডানের অভিশাপের মধ্যে পড়ে গিয়েছে। সে আসলে তার পা দিয়ে গোল যে ডায়াগ্রাম বানিয়েছিল তখন সেই জায়গাতেই দাঁড়িয়েছিল। হিডান যেখানে আঘাত পাবে আসুমাও সেখানে আঘাত পাবে। হিডানের পেটে অস্ত্র লাগার কারণে আসুমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আসুমা ব্যথায় কাতরাতে থাকে। শিকিমারও বুঝে ফেলে যে এখন যদি হিডানকে আটকানো না যায় তাহলে আসুমা শেষ। এ ভেবে সে দৌড়াতে থাকে। শিকিমারও দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, তাহলে শেষমেশ আপনি নিজেকে ত্যাগ করার সিদ্ধান্তই নিলেন নিজের বন্ধুদের বাঁচানোর জন্য। তখনই আমরা আকাশকিদের ধরার আগের সময় চলে যাই। শিকিমারও আসুমাকে জিজ্ঞেস করেছিল আমার কৌশলে কি ভুল আছে। যদি আমি শত্রুদের একজনকে শ্যাডো স্টিচিং দিয়ে আটকে রাখতে পারি তাহলে প্রতিপক্ষের লড়াই করতে অনেক সমস্যা হবে। দূর থেকে এ জুৎসু ভালো কাজ দেয় না, কিন্তু কাছাকাছি লড়াইয়ে এর বাঁধন অত্যন্ত শক্তিশালী হয়। মানে শ্যাডো স্টিচিং যদি দূর থেকে করা হয় তাহলে এটি বেশি ইম্প্যাক্টফুল হবে না, যদি এটি কাছ থেকে করা হয় তাহলে এটি অনেক শক্তিশালী হবে আর সম্পূর্ণভাবে এটি শিকিমারুর আয়ত্তে থাকবে। এরপর শিকিমারু বলে, এভাবেই সফলতার হার বহুগুণ বেড়ে যাবে, আর এটাই আমার কৌশলের মূল। আসুমা বলে, তার মানে তুমি সামনাসামনি প্রতিপক্ষকে শ্যাডো স্টিচিং দিয়ে অ্যাটাক করবে এবং আমি পেছন থেকে তোমাকে ব্যাকআপ দেব, তাই না? শিকিমারু বলে, হ্যাঁ, আমি যদি সামনে থেকে অ্যানিমিকে আটকে রাখতে পারি তাহলে আমরা আর হারব না। আসুমা বলেছিল, এটা আসলে অসাধারণ কৌশল শিকিমারু, আমি এটা অনেক পছন্দ করেছি। শিকিমারু বলেছিল, তাহলে আপনি কেন এটার প্রতি অসম্মতি জানাচ্ছেন? আসুমা বলেছিল, কারণ আছে, আমাদের টিম দুর্দান্ত, তবে লড়াইয়ের শক্তির দিক থেকে অন্য 4 জন সদস্যের টিমগুলোর মতো এত শক্তিশালী না। কিন্তু আমাদের মধ্যে একটি জিনিস আছে যা বেশিরভাগ অন্য টিমে নেই, তা হলো একজন কৌশলবিদ বা স্ট্র্যাটেজিস্ট। আমাদের টিম অনেক স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, আর তার মাস্টার মাইন্ড হলে তুমি শিকিমারু। তোমাকে সামনের সারিতে রেখে ব্যাটেল করা ঠিক না। কৌশলবিদ হিসেবে তোমার কাজ হলো পুরো লড়াইটা করা নয়, বরং পেছন থেকে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া এবং টিমকে দিক নির্দেশনা দেওয়া। যদি তুমি সামনে দাঁড়িয়ে ঝুঁকিতে পড়ো তাহলে আমরা কেউ টিমের সিদ্ধান্ত নিতে পারবো না, আর মিশন ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। শিকিমারু বলে, আপনি ভুলে যাচ্ছেন, আমিও বুঝি নিজের বন্ধুদের হারাতে কেমন লাগে, আর আমি এভাবে সামনে দাঁড়ালেই আমার বন্ধুদের রক্ষা করতে পারবো এবং কাউকে হারাতে হবে না আমার। আসুমা বলে, যদি তোমার বন্ধুদের রক্ষা করা বলতে তুমি আমাদের অর্থাৎ টিমকে বোঝাও তাহলে তুমি কিছুই বুঝতে পারোনি। আমরা যা রক্ষা করছি, যাদের জন্য আমরা লড়েছি, তুমি কি এখনো এর আসল উদ্দেশ্য বোঝোনি? আর তুমি সেটা না বোঝা পর্যন্ত আমি তোমাকে এই সামনের সারিতে লড়াই করতে দেব না শিকিমারু। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। শিকিমারু দৌড়াতে দৌড়াতে মনে মনে বলতে থাকে, সব দোষ আমার, যদি আমি এর থেকেও ভালো কোনো কৌশল নিয়ে আসতাম তাহলে এমন হতো না। আসুমার সাথে কখনো এমন হতো না, সব দোষই আমার। শিকিমারুর চাকরা অনেক বার্ন হওয়ার জন্য ভালোভাবে দৌড়াতে পারে না। দৌড়াতে দৌড়াতে সে পড়ে যায়, আবার উঠে দাঁড়িয়ে দৌড়াতে থাকে। হিডান এরপর একটা অস্ত্র দিয়ে তার মেইন জায়গায় মারার মুভ নিতে থাকে, যেন সেখানে মারার সাথে সাথে আসুমার মৃত্যু হয়। শিকিমারু চিল্লাতে থাকে এবং শেষমেশ হিডান তার মেইন জায়গায় অস্ত্র ঢুকিয়ে দেয়
এক মুহূর্তের জন্য শিকিমারও সবকিছু যেন থেমে যায়। শিকিমারও তার জান বাজি রেখে দৌড়াতে থাকে। আসমার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। অন্যদিকে কুরেনায় দেখে আসমার দেওয়া ফুল ঝরে পড়ে যাচ্ছে। কুরেনায় এ দেখে আসমার ব্যাপারে চিন্তা করতে থাকে। শিকিমারও শুধু দৌড়াতে থাকে। আসমা মুখ থুবড়ে পড়ে যায়। শিকিমারও যত এগোচ্ছে দূরত্ব যেন ততই বাড়ছে। সে প্রচুর কাঁপতে থাকে। আর এর সাথে ৭৯ নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আসে ৮০ নম্বর এপিসোড। এই এপিসোডটি যে কি লেভেলের ইমোশনাল তা আপনাদের বলে বোঝানো যাবে না। আমি নারুটো শিপুদেন দেখেছিলাম অলরেডি ৩-৪ বছর হয়ে গিয়েছে। তো এই এপিসোডটি দেখার পর আমার নিজেরও কান্না পেয়ে গেছে সম্পূর্ণভাবে। তো আমি বলতে পারি আপনাদেরও এর জন্য অনেক খারাপ লাগবে। এপিসোডের শুরুতে লিভ ভিলেজে ঝড় বইতে দেখা যায়। অন্যদিকে শিকিমারও দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর হিডান কাকুজোকে বলে আমার ফাইট করা শেষ হয়ে গেছে। কাকুজো বলে আমারও আর ১ মিনিট লাগবে শেষ হতে। শিকিমারও রেগে দৌড়ে যায় হিডানকে মারতে। তখনই কাকুজো এক হাতে থাকা লিপ নিনজাকে দিয়ে শিকিমারোকে ধাক্কা দিয়ে মারে। কাকুজো দুজন নিনজাকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে। শিকিমারো শুয়ে শুয়ে বলে আমার কোনো শক্তিই নেই। তখনই অনেকগুলো কাক আসতে দেখা যায়। কাকগুলো হিডানকে ধরে। হিডান এ দেখে বলে তোমরা কি মনে করছো সামান্য কাক দিয়ে আমাদের হারাতে পারবে? তখনই চোজির টিমকে আসতে দেখা যায়। লিপ নিনজারা কাকুজোকে অ্যাটাক করে। অন্য দুজন লিপ নিনজাদের ছাড়ায়। চোজি আসমাকে উপরের ছাদে নিয়ে যায়। ইনো শিকিমারোকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? আমরা এসেছি তোমাকে সাহায্য করার জন্য। লিপ নিনজা ইনোকে বলে শিকিমারোকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে। চশমা পরা নিনজাটি কাকের জুৎসু দিয়ে আকাৎসুকিদের অ্যাটাক করে। কাকগুলো আকাৎসুকিদের সামনে গিয়ে ব্রাস্ট হয়ে যায়। এতে অনেক ধোঁয়া দেখা যায়। এরপর আসমার কাছে চলে আসে ইনো, চুজি ও শিকিমারো। শিকিমারো আসমার হার্টবিট চেক করে দেখে আসমার হার্ট এখনো নাড়াচাড়া করছে। শিকিমারো বলে চুজি আসমাকে নিয়ে তাড়াতাড়ি লিভ হাসপাতালে যেতে হবে তোমার। ইনো তুমিও তাদের সাথে যাও এবং যাওয়ার পথে আসমাকে হিল করতে থাকবে। সেই সময় সেখানে কাকুজো চলে এসে বলে আমি এত মূল্যবান জিনিস হাতছাড়া করছি না। চশমা পরা নিনজাটি এসে বলে আসমাকে নিয়ে যাও তোমরা, আমরা এই দুজনকে আমাদের মধ্যে ব্যস্ত রাখছি। এ বলে লিপ নিনজা কাকুজোর সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে হিডানকে অ্যাটাক করতে আরো দুজন নিনজা প্রস্তুতি নেয়। হিডান বলে তোমরা চাইলে আমার সাথে লড়াই করতে পারো, কিন্তু শেষমেশ তোমরা আমার ভয়ঙ্কর রিচুয়ালেরই একটা অংশ হয়ে দাঁড়াবে। তখনই কিছু পাখি এসে হিডানের সাথে আরেকজন আকাৎসুকি মেম্বারের যোগাযোগ করিয়ে দেয়। হিডান বলে আমার একটু সময়ের দরকার স্যার, আমরা প্রায় লড়াইয়ের শেষ অংশে চলে এসেছি আর এই অংশটি সবচেয়ে মজার। আকাৎসুকির একজন মেম্বারকে অস্পষ্টভাবে দেখতে পায়। সে পাখিদের মাধ্যমে হিডানকে বলে আমরা 2 টেল সিল করছি, এখনই ফিরে আসো, এটাই বেশি গুরুত্বপূর্ণ। কাকুজো এই কথা শুনে হিডানকে বলে অনেক হয়েছে হিডান, এখন চলো। কাকুজো যাওয়ার আগে শিকিমারোদের বলে অপেক্ষা করতে থাকো, আমরা আবারও আসবো। এ বলে আকাৎসুকিরা সেখান থেকে চলে যায়। ইনো যখনই আসমাকে হিল করতে যাবে আসমা বলে না করো না, হিল করে আর কোনো লাভ নেই, আমি কিছুই ফিল করতে পারছি না, হিল আর আমার উপর কাজ করবে না এবং আমি বাজে ধরে বলতে পারি এটা তোমরাও বুঝে গিয়েছো। শিকিমারো বলে আপনি চুপ থাকেন, আসলে আসমার শরীরের যেসব ভাইটাল অর্গানগুলো আছে সবগুলোতে অ্যাটাক হয়েছে। ইনো তারপরও হিল করতে থাকে। ইনো হিল করতে করতে দেখে 4টি মেইন জায়গায় আহত হয়েছে আসমা। ইনো প্রায় কেঁদে ফেলে। সে মনে মনে বলে অনেক দেরি হয়ে গিয়েছে। ইনোকে এমন করতে দেখলে শিকিমারও বুঝে ফেলে। আসমা বলে আমি অবশেষে বুঝেছি থার্ড হোকাগের কথার মানে কি, আমি সবসময় দেরিতেই সবকিছু বুঝতে পারি। ইনো, চোজি, শিকিমারো আমার তোমাদের কিছু বলার আছে। চোজি বলে থামেন সেন্সে, আপনি একটু চোখ করে শুয়ে থাকেন। শিকিমারো চোজিকে থামিয়ে বলে সবাই ভালোভাবে শোনো, এটা আসমার মানে আমার দেওয়া লাস্ট ওয়ার্ড। আসমা বলে ইনো তুমি বসি টাইপের, কিন্তু একই সঙ্গে সহানুভূতিশীল ও যত্নশীল দেখভালকারীও হতে পারো। চোজি আর শিকিমারো তারা দুজনেই অকওয়ার্ড ও অদক্ষ, ওদের খেয়াল রেখো এবং সাকুরার কাছে কখনো হেরে যেও না। ইনো কাঁদতে কাঁদতে বলে না আমি কখনো হারবো না। আসমা বলে চোজি তুমি অনেক চিন্তাশীল, একজন লয়াল ফ্রেন্ড এবং দয়ালু হৃদয়ের। এক সময় আসবে যখন তুমি সবচেয়ে শক্তিশালী সিনবি হয়ে উঠবে, তো নিজের উপর আরো ভরসা রাখো। এ শুনে চোজি কেঁদে ফেলে। আসমা বলে তুমি একটু তোমার ওজন কমানোর জন্য চেষ্টা করতে পারো। চোজি কান্না মুছতে মুছতে বলে আমি জানি না এটা সম্ভব কিনা, তবে আমি চেষ্টা করব। আসমা বলে এবং শিকিমারো
তোমার তীক্ষ্ণ বুদ্ধি দেখে বোঝা যায় তুমি একজন মহান শিনবি হওয়ার যোগ্যতা রাখো। তুমি সত্যি হোকাগে হওয়ার যোগ্য, কিন্তু এটা না হওয়াই ভালো, যেহেতু তুমি এই কাজটাকে বিরক্তিকর মনে করো। সগির, এতগুলো ম্যাচ খেলেছি আমরা, অথচ একবারও আমি তোমাকে হারাতে পারিনি। আর সেটা মনে করিয়ে দিচ্ছে আমরা যখন শাসক নিয়ে কথা বলেছিলাম, তখনই আমরা পাস্টে চলে যাই। সগি খেলতে বসে আসমা শিকিমারুকে বলেছিল, যদি লিপ সেনবিদের প্রতিনিধিত্ব করার জন্য গুটিগুলো বাছাই করতাম, তাহলে তোমাকে আমি ঘোড়া বলতাম। শিকিমারু বলে, আপনি কোন গুটি? আসমা বলে, আমি কিছুই না, আমি শুধুমাত্র একজন ত্যাগ করা পণ হতাম। আর সগি খেলাটা একদম প্রায় দাবার মতোই। এরপর আসমা বলে, তুমি কি জানো কে শাসক বা কে রাজা? শিকিমারু বলে, হোকাগে, তাই না? আসমা বলে, হ্যাঁ, আমিও এটাই আগে ভাবতাম, কিন্তু সে নয়। শিকিমারু বলে, তাহলে রাজাকে? আসমা বলে, তুমি এর উত্তর সময় এলে জেনে যাবে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। আসমা শিকিমারুকে বলে, এখন আমি তোমাকে বলবো কে রাজা, কাছে এসে শোনো। আসমা শিকিমারুকে এটি কানে কানে বলে। শিকিমারু এই শুনে অবাক হয়ে গিয়ে বলে, কিন্তু আসমা, তাহলে এর জন্য আপনি? আসমা শিকিমারুর পুরো কথা সম্পূর্ণ করতে দেয় না, এবং সে বলে ওঠে, আমি তোমার ওপর ভরসা করছি শিকিমারু। আমি ভেবেছিলাম আমি ছেড়ে দিয়েছি, কিন্তু মনে হয় এটা এখন আর ম্যাটার করে না। তুমি কি আমাকে শেষবারের মতো সিগারেট দিতে পারবে? দেখো, আমার ব্যাগে সিগারেট আছে। শিকিমারু এরপর আসমার মুখে সিগারেট গ্যাস লাইট দিয়ে ধরিয়ে দেয়। তখনই আমরা পাস্টে চলে যাই, যখন ইনো, চোজি ও শিকিমারু আসমার আন্ডারে টিম আপ করেছিল। আসমা প্রথম দিন সিগারেট ধরিয়ে গিয়েছিল সেখানে। এতে ইনো, চোজি ও শিকিমারু কাশতে থাকে। এ দেখে আসমা বলে, এর জন্য আমি দুঃখিত। আমি আসমা সারোটবি, আমি টিম 10-এর লিডার। আমি আগেই সাবধান করে দিচ্ছি, আমি অনেক কড়া, তাই আগে থেকে তোমরা প্রস্তুত থেকো। এখনই কেঁদে দিও না, আমি তো কেবল একটু থ্রেট দিলাম তোমাদের। শিকিমারু রেগে বলে, আপনার কথা শুনে আমরা কাঁদছি না, আপনার সিগারেটের ধোয়ার কারণে আমাদের চোখ দিয়ে পানি পড়ছে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। সবাই কাঁদছে এবং আসমার সাথে তার সুন্দর মোমেন্টের কথা ভাবছে। একবার আসমা চোজিকে মোটা বলে ফেলেছিল। প্রায় তখনই শিকিমারু আসমার মুখ ধরে বলে, চোজি মোটা শব্দ একদমই পছন্দ করে না। আবার শিকিমারুকে সগি খেলা আসমাই শিখিয়েছিল। শিকিমারু তার টিমের মধ্যে একাই চুনির হতে পেরেছিল। ইনো, চোজি এতে ব্যর্থ হলে আসমা তাদের পরবর্তীতে পরীক্ষা দিতে উৎসাহিত করেছিল। এরপর দেখা যায় আসমার মুখ থেকে সিগারেট পড়ে যেতে। আর এর মানে তো আমরা বুঝে গিয়েছি। ইনো চিল্লিয়ে কাঁদতে থাকে। আসমার মৃত্যুতে সেদিন আকাশও কাঁদতে শুরু করে দেয় বৃষ্টির মাধ্যমে। শিকিমারু একটু দূরে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি এখনও সেই সিগারেটকে ঘৃণা করি, কিন্তু আমি আমার সামনে তার সিগারেটের ধোঁয়াকে এখনও দেখতে পাচ্ছি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এই এপিসোডটি যে কি লেভেলের ইমোশনাল তা আপনাদের বলে বোঝানো সম্ভব না। এরপর আমরা চলে আসি 81 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নারুটোকে অনেক হাঁপিয়ে যেতে দেখা যায়। নারুটো মনে মনে বলে, যদি আমি রাসেনগান বানাতে ফোকাস করি তাহলে চাকরার নেচার পরিবর্তন ঠিক মতো করতে পারছি না, আবার যদি চাকরার নেচার পরিবর্তন করি তাহলে রাসেনগান ভালো মতো বানাতে পারছি না। নারুটো ট্রেনিং ফিল্ডে শুয়ে বলে, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। তখনই সে কাকাশির কথা ভাবতে থাকে, যখন সে বলেছিল তার বিশ্বাস নারুটো একমাত্র শিনোবি যে কিনা ফোর্থ হোকাগেকেও ছাড়িয়ে যেতে পারবে। নারুটো এই ভেবে মনে মনে বলতে থাকে, কাকাশি সেন্সে আমাকে নিয়ে কত বড় আশা করে রেখেছে, কিন্তু আমি তো এর কোনো যোগ্যই না, আমি ব্যর্থ। ইয়ামাটো এভাবে নারুটোকে দেখলে কাকাশিকে বলে, এখন আমাদের কি করা উচিত? আমার মনে হয় ট্রেনিং বন্ধ করে দেওয়া উচিত। কাকাশি বলে, ভালো, যদি সে সেটাই করতে চায়। এরপর বৃষ্টি নামতে থাকে। নারুটো সাসকের সাথে ভ্যালি অফ দ্য এন্ডে ফাইটিং এর কথা ভাবতে থাকে এবং ভাবে সাসকেকে তার ফিরিয়ে আনতে হবে। এই ভেবেই নারুটো আচমকা দাঁড়িয়ে বলে, আমার আর সময় নষ্ট করলে চলবে না, বলেই মাল্টি শ্যাডো ক্লোন তৈরি করে। সাকুরা ফুটপিল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারুটো ট্রেনিং দেখতে থাকে। নারুটোরা আবারও রাসেনগান বানিয়ে তার মধ্যে চাকরা নেচার পরিবর্তন যোগ করার চেষ্টা করতে থাকে। বানাতে বানাতে নারুটোর একটা ক্লোনের 9 টেলসের চাকরা বের হয়ে আসে। এ দেখে অন্য একটি ক্লোন ইয়ামাটোকে বলে তাড়াতাড়ি তাকে সিল করে দিতে। ইয়ামাটো আবারও সেই জুৎসু দিয়ে ক্লোন নারুটোকে সিল করে। এরপর নারুটোর সবগুলো ক্লোন ধ্বংস হয়ে যায়। কাকাশি নারুটোর কাছে এসে বলে, তুমি ঠিক আছো? আমরা রাসেনগানে উইন নেচারের পরিবর্তন যোগ করার চেষ্টা শুরু করেছি একদিন হলো, আর এখন তুমি 200টি শ্যাডো ক্লোন ব্যবহার করছো। যে কাজটা গড়পড়তা একজন নিনজার 4800 ঘন্টা লাগতো, তুমি সেটা একদিনেই করে ফেলেছো। তবুও মনে হচ্ছে তুমি এতে খুশি নাও। নারুটো বলে, এই ট্রেনিং করা অসম্ভব, আমি ঠিকমতো চাকরা কন্ট্রোল টেকনিক বুঝতেই পারছি না।
আবার তার মধ্যে 200টি ক্লোন তৈরি করা মনে হচ্ছে আমার লিমিটও অতিক্রম করে ফেলেছে। আমি কখনো এটা মাস্টার করতে পারবো না। প্রথমেই সাধারণভাবে রাসায়নিক বানাতেই আমার অনেক মনোযোগের দরকার হয়, আবার তার মধ্যে চাকরা নেচার পরিবর্তন একটু বেশিই হয়ে যাচ্ছে। কাকাশি বলে, তুমি তো সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে, এটা তুমি নও। তোমাকে দেখে নাওটো উজুমাকির মতো মনে হচ্ছে না, যাকে আমি চিনি। এরপর সাকুরাকে ভিজতে দেখলে সাই ছাতা নিয়ে আসে এবং জিজ্ঞেস করে নাওটো ট্রেনিং কেমন চলছে। সাকুরা বলে সে চাকরার নেচার পরিবর্তন রাসেনগানের সাথে যুক্ত করা শিখছে, কিন্তু সে এটাকে যত সহজ ভেবেছিল এটা তার থেকে অনেক কঠিন। নাওটোর সাথে এত কঠিন স্কিল মাস্টার করা যায় না। সাই বলে এজন্যই কাকাশি সেন্সে তাকে এমন কৌশলে ট্রেনিং করাচ্ছে। সাকুরা বলে হ্যাঁ, এই ট্রেনিং শুধুমাত্র নাওটোই করতে পারে। 2টি ক্লোন ব্যবহার করলে সে দ্বিগুণ প্রশিক্ষণ পেত, আর সেখানে সে 200টি ক্লোন ব্যবহার করছে। শুধু চাকরার নেচার পরিবর্তনকে কোনো জুৎসুর সঙ্গে মেশানোই বেশ কঠিন। তার উপর রাসায়নিক হলো ফোর্থ হোকাগের উদ্ভাবন করা একটি জুৎসু। এখন তাতে নতুন কিছু যোগ করার চেষ্টা করছে নারুটো। তারপর সাই বলে বিশেষ করে নাওটোর মতো কারো পক্ষে এটা করা হয়তো একেবারেই অসম্ভব। তোমার কথায় যুক্তি আছে। নাওটো একটা গাধা, সে একদম অদক্ষ ও বোকা। তার পক্ষে রাসায়নিকের সাথে নতুন কিছু উদ্ভাবন করা সত্যিই অনেক কঠিন। তুমিও এটা ভালো করেই জানো যে সে এটা করতে পারবে না। এমনকি ক্যাপ্টেন ইয়ামাটো ও কাকাশি সেন্সেও সারাক্ষণ তার পেছনে এর জন্য লেগেই আছে। এদিকে ভিলেজ আকাৎসুকিদের মারার জন্য সামরিক ইউনিট গঠন করছে, আর এখানে তারা নাওটোকে ট্রেনিং করাচ্ছে। এটা সম্পূর্ণ বোকামি। সত্যি শক্তির অনেক অপচয় করছে। আমি জানি না হোকাগে নাওটোর মতো ট্যালেন্টলেসের কাছ থেকে কি আশা করে। এ শুনে সাকুরা রেগে গাছে ঘুষি মারে এবং বলে, তুমি যদি আবারও এমন কথা বলেছ আমি তোমাকে মারবো। তাছাড়াও নাওটোর ব্যাপারে তুমি কি জানো? হ্যাঁ মানছি, নাওটো খুব একটা বুদ্ধিমান নয়, সে অদক্ষ, প্রায়ই গাফলতি করে, তার মাথাও বেশ মোটা। কিন্তু কেউ তোমাকে তার থেকে বেশি অবাক করবে না। সে আমাদের এতবার বাঁচিয়েছে যে সেগুলো গুনারও বাইরে। যখনই কেউ ভাবে নাওটো ব্যর্থ হবে তখনই নাওটো সফল হয়ে তাকে ভুল প্রমাণ করিয়ে দেয়। হ্যাঁ, এটাই নারুটো উজুমাকি। তুমি যদি তার টিমমেট হয়ে থাকো তাহলে তোমারও সেটা মনে থাকবে। সাইকে হাসতে দেখলে সাকুরা মারতে যায়। তখনই সাই তার বই বের করে বলে, মাঝে মাঝে বইয়ের লেখাগুলো ভালোই কাজে দেয়। সাই সাকুরাকে একটি বই দেখায় যেটা টাইটেল মানুষের ফিলিংস বুঝতে পারা, যখন তোমার কথাগুলো তোমার প্রকৃত অনুভূতির বিপরীত অর্থ বহন করে। এ দেখে সাকুরা একটু নরম হয়। সাই বলে, আমি বুঝি তুমি কতটুকু নাওটোকে বিশ্বাস করো, এবং আমি এটাও জানি তুমি কখনো তার বিশ্বাসকে বিট্রে করবে না। এ শুনে সাকুরা একটু লজ্জা পায়। সাই বলে, এটা খারাপ হবে যদি নাওটো এতগুলা জঘন্য মাটির বল খেয়েও ভালো কোনো ফলাফল করতে না পারে। সাকুরা রেগে বলে, কিসের মাটির বল বললে? সেগুলো আমার ফুটপিল। এ দেখে সাই ভয় পেয়ে সাকুরার হাতে ছাতা দিয়ে চলে যায়। আসলে সাই এখানে ইচ্ছা করে সাকুরাকে রাগানোর জন্য এগুলো বলেছে। এরপর নাওটো কাকাশিকে বলে, আমি মনে হয় না এই ট্রেনিং করতে পারবো। কাকাশি বলে, যাই হয়ে যাক তোমার এটা করতেই হবে। নাওটো বলে, হ্যাঁ, এটা আপনার জন্য বলা অনেক সহজ, কিন্তু আমার জন্য অনেক কঠিন। আপনি একই সাথে বাম দিক ও ডান দিকে কিভাবে তাকাবেন? আপনি কি পারবেন? ইয়ামাটো মনে মনে বলে, নাওটো ঠিকই বলেছে, এই ট্রেনিং অসম্ভব। কাকাশি এ শুনে বলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা করা যেতে পারে। বলেই কাকাশি একটা শ্যাডো ক্লোন বানায়। আসল কাকাশি একদিকে তাকায়, আবার ক্লোন কাকাশি আরেক দিকে তাকায়। কাকাশি বলে, দেখো নাওটো, আমি একই সাথে বাম ও ডান দিকে তাকাতে পারছি। নাওটো এ দেখে উঠে দাঁড়িয়ে খুশি হয়ে বলে, আমি বুঝে গিয়েছি। কাকাশি অবাক হয়ে মনে মনে বলে, সে আবার কি বুঝলো? নাওটো আবারও শ্যাডো ক্লোন বানায়। তখনই আমরা পরের সিনে চলে যাই। এরপর হিডান ও কাগুজোকে দেখা যায়। তারা এক জায়গায় হ্যান্ড সাইন করে বসে আছে। এর মধ্যে তারা আকাৎসুকিদের সাথে যোগাযোগ করে। হিডান রিনেগান আছে এমন একজনকে বলে, আপনি কি আমাদের এখানে আসতে বলেছেন এই টু টেলসকে সিল করা দেখাতে? এই রিনেগান আয়ালা আর কেউ না, পেইন, যে কিনা আকাৎসুকির লিডার। পেইন বলে, এটা করতে 3 দিন সময় লাগবে। হিডান বলে, একটুর জন্য সেই লিফ নিনজাদের আমি লর্ড জাসিনের পথে আনতে পারিনি। পেইন বলে, লিফরা অধার্মিক নয়, তারা তাদের পূর্বপুরুষকে শ্রদ্ধা করে এবং আগুনের ইচ্ছার অনুসরণ করে। প্রকৃতপক্ষে বলা যায় তাদের লড়াইয়ের উদ্দেশ্য তোমার মতোই বৈধ। হিডান এ শুনে রেগে বলে, আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন? পেইন বলে, তোমার ব্যাটেলের ধরনকে অপমান করছি না। শেষ পর্যন্ত তুমি আর আমি এক ধরনের মানুষ। যুদ্ধকে যে কোনো কারণ দেখিয়ে ন্যায্য করার চেষ্টা করা যায়, যেমন ধর্ম, দর্শন, সম্পদ, জমি, প্রতিশোধ, ভালোবাসা, এমনকি শুধু জেতার জন্য। উদ্দেশ্য যতই ছোট বা তুচ্ছ হোক না কেন, এগুলো সবই যুদ্ধের যথাযথ কারণ হতে পারে। যুদ্ধ সবসময় থাকবে,
কারণ মানুষের স্বভাবই ঝগড়া করা। পেইন আসলে বোঝাতে যাচ্ছে মানুষ অতি সাধারণ নগণ্য কারণে যুদ্ধ করে, অকারণে শুধুমাত্র তাদের ইগো এবং লোভের জন্য। হিডান বলে কেউ আপনার এত বড় লেকচার শুনতে চায়নি। আমার নিজেরও কিছু কারণ আছে ব্যাটেল করার, আমার নিজের ব্যক্তিগত কিছু উদ্দেশ্য আছে। আমি আমার সব কিছু কোনো অর্গানাইজেশনের হাতে উৎসর্গ করতে চাই না। এরপর সকল আকাশকির মেম্বারদের যোগাযোগ স্থানে উপস্থিত হতে দেখা যায়। আসলে সেখানে শুধু তাদের আত্মা উপস্থিত, কোনো বডি নয়। তারা এক একজন এক এক জায়গা থেকে যোগাযোগ করছে। পেইন বলে যতক্ষণ তুমি আকাশকির সাথে যুক্ত থাকবে ততক্ষণ তোমার এই লক্ষ্য পূরণে অবদান রাখতে হবে। একবার লক্ষ্যগুলো অর্জিত হলে তোমার পুরনো ইচ্ছাগুলোকেও দ্রুত পূরণ করা হবে। হিডান বলে আপনি একটু কুল হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সত্য এটাই যে আকাশকি শুধু টাকা কামাতে চায়। আপনি কাগজের মতোই, আর টাকার জন্য যুদ্ধকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। পেইন বলে হ্যাঁ সত্য, আমাদের বর্তমান লক্ষ্য টাকা নিয়েই, কিন্তু আকাশকির আসল লক্ষ্য অন্য কিছু, এবং এটা পূরণ করতে অনেক টাকার প্রয়োজন হবে। হিডান বলে টবির পর আমি দ্বিতীয় নতুন মেম্বার আকাশকির, তো আমি এসব আসল লক্ষ্য সম্পর্কে আপনার মুখ থেকে কিছুই শুনিনি। আপনারা আমাকে রেখেই সব প্ল্যান করেছেন। পেইন বলে তুমি কি মন খারাপ করছো এতে? ঠিক আছে, আমি এখনই তোমাকে সব বলি। আকাশকির চূড়ান্ত লক্ষ্য ধাপে ধাপে অর্জিত হবে। মোট 3টি ধাপ রয়েছে। প্রথম হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে সেই টাকা ব্যবহার করে বিশ্বের সেরা সিনোবিদের একত্রিত করা। হিডান বলে এগুলোই তো সিনোবি ভিলেজরা করে থাকে। আপনি মিশন কমপ্লিট করবেন এবং এর জন্য পারিশ্রমিক পাবেন। আপনি কি কোনো ছোট ভিলেজ শাসন করতে চান যা কোনো শক্তিশালী দেশের সমর্থন পায় না? আমরা কি সবাই এখানে এগুলোই করছি? পেইন বলে কোনো শক্তিশালী দেশের সমর্থনপ্রাপ্ত একটি ভিলেজ? তুমি বিষয়টা উল্টো বুঝছো। আমি তোমাকে ক্রমানুসারে ব্যাখ্যা করছি। যে দেশে শক্তিশালী নিনজা ভিলেজ আছে সেখানে সিনোবিদের কাজ দেশের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিলেজগুলো দেশের ভিতরে এবং বাইরে সংঘাতে অংশ নিয়ে প্রচুর অর্থ উপার্জন করে। অর্থাৎ দেশ নয়, বরং এই ভিলেজগুলো দেশের অর্থনীতিকে চালায়। এসব যুদ্ধের উপরেই দেশের অর্থনীতি ঝুঁকে রয়েছে। তবে বর্তমান যুগে এখন শুধু ছোটোখাটো যুদ্ধ দেখা যায়। অতীতে যেমন বড় যুদ্ধ হতো, এখন তা আর নেই। ভিলেজের মানুষরা খরচ বাঁচাতে কম সংখ্যক লোক রেখেছে, আর অনেক সিনোবি তাদের চাকরি হারিয়েছে। সিনোবিরা মূলত লড়াইয়ের জন্যই থাকে। তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে লড়াই করে, আর এরই প্রতিদান হিসেবে তাদেরকে টাকা দেওয়া হয়। 5টি মহান দেশ এখনও শক্তিশালী এবং স্থিতিশীল। তাদের নিনজা ভিলেজ বড় ও বিশ্বাসযোগ্য। আমরা নিশ্চিন্তভাবে কাজ করি, অন্য দেশ থেকে প্রচুর মিশন পাই, কিন্তু ছোট দেশগুলোর অবস্থা এরকম স্থিতিশীল নয়। একটি সিনোবি ভিলেজ চালানো অনেক খরচের। যুদ্ধের সময় হোক বা শান্তিকালে খরচ প্রায় একই থাকে, কিন্তু যদি ভিলেজটি খুব ছোট করে দেওয়া হয়, হঠাৎ কোনো যুদ্ধ শুরু হলে তারা টিকতে পারবে না। তাই আমরা প্রয়োজন অনুযায়ী শুধু ঠিকমতো সিনোবিদের সাথে যোগাযোগ করব, কোনো দেশের অনুগত ছাড়া। এছাড়া এমন একটি সংস্থা গঠন করা হবে যা প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে ছোট ভিলেজ ও দেশ থেকে যুদ্ধ নেবে এবং অর্থ উপার্জন করবে। প্রথমে আমরা কম খরচে যে কোনো যুদ্ধ লড়ব এবং এতে করে যুদ্ধের ব্যবসার নিয়ন্ত্রণ পেয়ে যাব। এরপর আমরা টেল বিস্ট ব্যবহার করে বাজারের চাহিদা অনুযায়ী বড় বা ছোট যুদ্ধ তৈরি করব। শেষ পর্যন্ত আমরা সব যুদ্ধের নিয়ন্ত্রণ হাতে নিয়ে একচেটিয়াভাবে আধিপত্য স্থাপন করব। এর ফলে মহান দেশগুলোর সিনোবি ভিলেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাদের আকাশকির সাহায্য নেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। তখন আমরা আমাদের প্রকৃত লক্ষ্য অর্জন পথে এগোতে পারব। লক্ষ্যটির 3য় ধাপ, মানে আমরা পুরো পৃথিবীর দখল করে ফেলব। এরপর আমরা পরের সিনে চলে যাই। আমরা আবারও সোনাদের অফিসে চলে যাই। শিকিমারোরা সোনাদেকে আসমার ব্যাপারে জানায়। এটি শুনে সোনাদে মাথা নিচু করে থাকে। তখনই লিপ নিনজা বলে, কিন্তু ম্যাম, কুরেনাইকে আসমার কথা কে বলবে? সোনাদে দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাইকে জানিয়ে দাও শোকসভা ও শেষ কর্মের সময়সূচি সম্পর্কে। আমি কুরেনাইকে জানাবো। শিকিমারো বলে, না, আমি নিজে গিয়ে তাকে জানাবো। তার জন্য ক্যাপ্টেন ইয়ামাটো আমাকে মেসেজ দিয়েছে। এরপর নাওটো ট্রেনিংয়ে চলে যায় আমরা। নাওটো একটি শ্যাডো ক্লোন দিয়ে যেখানে একটি রাসায়নিক বানাতো সেখানে 2টো ক্লোন দিয়ে রাসায়নিক বানানোর চেষ্টা করছে এবং অনেকটাই বেটার করছে। কাকাশি এ দেখে বলে, তাহলে এটাই তোমার আইডিয়া ছিল? রাসায়নিক বানাতে তোমাকে দিয়ে আরেকটি ক্লোনের দরকার হতো, আর এখন তুমি আরেকটা শ্যাডো ক্লোন দিয়ে রাসায়নিক চাকরা কন্ট্রোল পরিবর্তন করছো। অনেক ভালো করছো। নাওটো বলে, আমি অনুভব করতে পেরেছিলাম রাসায়নিক চাকরা কন্ট্রোল যুক্ত করতে আমার আরেক জোড়া হাতের প্রয়োজন হতো। আমি যদি একই সাথে বাম ডান দিকে তাকাতে না পারি তাহলে আমাকে আরও একটি ক্লোন বানাতে হবে। তারা আমার হয়ে বাম ও ডান দিকে তাকাতে পারবে।
এতে করে আমি আমার কাজ ভাগাভাগি করে নিতে পারবো। কাকাশি বলে, তো আমার শ্যাডো ক্লোন তৈরি তোমাকে একটা হিন্ট দিয়েছে। কাকাশি মনে মনে বলতে থাকে, নিশ্চিতভাবেই এমন কৌশল সফল করতে চাকরার পরিমাণ ও শ্যাডো ক্লোন নিয়ন্ত্রণে দক্ষতা এই দুটিরই একসাথেই থাকা লাগে। এই দুটো গুণ একসাথে কেবল নারুটোরই আছে। আমি এটা করতে পারতাম না, বাজে ধরে বলতে পারি ফুর্তো থেকেও করতে পারবেন না। কাকাশি বলে, তোমার মতো নিনজাদের কাছে তো আমি এটাই আশা করি। তুমি চমকে ভরপুর। আমি জানি না এটা কিভাবে বলতে হয়, কিন্তু আমার মনে হয় আমি সত্যি তোমাকে পছন্দ করা শুরু করে দিয়েছি কিডো। কাকাশি সেটা মিন না করলেও নাওটো এই শুনে ক্রিঞ্জ খেয়ে যায়। নাওটো বলে, এসব আবোল তাবোল আপনি কি বলছেন? কাকাশি বলে, আমি এটা মিন করিনি, কিন্তু আমি তোমাকে সত্যিই পছন্দ করা শুরু করে দিয়েছি। নাওটো এটাকে অন্যভাবে নেয়। ইয়ামাটো দূর থেকে কিছুই বুঝতে পারছে না কাকাশি ও নাওটো কি করছে। তখনই একজন নিনজা এসে ইয়ামাটোকে একটি মেসেজ দেয়। মেসেজ শুনে ইয়ামাটো কাকাশিকে বলে, কাকাশি, আমাদের ট্রেনিং বন্ধ রেখে এখনই যেতে হবে। কাকাশি বলে, কি হয়েছে? ইয়ামাটো বলে, আসুমা সারাটোবিকে হত্যা করা হয়েছে। নারুটো এই শুনে থমকে যায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 82 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই দেখা যায় শিকিমারু গিয়ে কুরেনাইকে জানাচ্ছে যে আসুমা মারা গিয়েছে মিশনে। এতে কুরেনাই প্রচুর কান্না করতে থাকে। পরের দিন দেখা যায় ভিলেজের সকল নিনজারা আসুমার কবরে গিয়ে দাঁড়িয়ে শোক প্রকাশ করতেছে, কিন্তু শিকিমারুকে সেখানে দেখা যায় না। ইনো চোজি আলাপ করতে থাকে শিকিমারু কোথায়। চোজি জানায় তার বাবা বলল সে বাইরে গিয়েছে কোথাও। দেখা যায় শিকিমারু ভিলেজের এক ছাদে গিয়ে হাসি খুশিভাবে আসুমার লাইটার নিয়ে একবার আগুন নেভাচ্ছে, একবার জ্বালাচ্ছে। শিকিমারু সারা ভিলেজ ঘুরতে থাকে। সে আসলে একেবারে ডিপ্রেশনের শেষ সীমায় চলে গেছে, একেবারে লস্ট যাকে বলে। তার আসলে কোনো কিছুর জন্যই খারাপ লাগছে না। তারপর শিকিমারু তার বাসায় যায় সন্ধ্যাবেলায়। তার মা তাকে খেতে ডাকে, কিন্তু শিকিমারু বলে আমার খিদে নেই। এরপর শিকিমারুর বাবা তাকে সগি খেলতে ডাকে, কারণ তার বাবা বুঝে গেছে শিকিমারুর মেন্টাল অবস্থা কেমন। তারা দুজনে আলাপ করতে থাকে মিশনের ব্যাপারে। তার বাবা বলে, আকাশকিরা অনেক স্ট্রং, তো তোমার প্ল্যান কি? আসুমার মতো যদি আকাশকির হাতে মারা যায় তাহলে তোমাদের তো তেমন কোনো চান্সই দেখা যাচ্ছে না। তুমি তো অনেক বুদ্ধিমান, আমি বুঝি তোমার মধ্যে কি চলতেছে। কোনো বাবাই আসলে চায় না নিজের ছেলের কবর দেখতে যেতে। আপনারা আসলে এর মানে অনেকে বুঝেন নাই, কিন্তু চিন্তা করবেন না, এপিসোডের শেষে সব বুঝে যাবেন। এরপর তার বাবা আরও বলে, তুমি অনেক বুদ্ধিমান, এই ভিলেজের তোমার দরকার আছে, তুমি ভিলেজের ভবিষ্যৎ। যদিও আসুমা মারা গেছে। এ কথা শুনে শিকিমারু তাদের সগি খেলার বোর্ড ধাক্কা দিয়ে ফেলে দেয় রেগে। শিকিমারু বলে, তুমি আসলে কি বলতে চাচ্ছ? শিকিমারুর বাবা বলে, শুধু সত্য তুলে ধরছি তোমার কাছে। শিকিমারু বলে, আমি সম্পূর্ণ ইউজলেস, আমি দুর্বল, আমি ভিতর মতো পালিয়ে চলে এসেছি আকাশকিদের না মেরে। তোমার কথা আমার শুনতে একটু ইচ্ছা করতেছে না, তুমি প্লিজ আমার সাথে আর কোনো কথা বলো না। শিকিমারুর বাবা শিকিমারুকে বলে, যত ইমোশন, রাগ, দুঃখ বা যা আছে সবই বের করে দাও নিজের ভেতর থেকে। শিকিমারু বুঝে যায় যে তার বাবা কি বোঝাতে যাচ্ছে। এতে শিকিমারু প্রচুর কান্না করে, অনেক চিল্লাতে চিল্লাতে কাঁদতে থাকে। তার মনে যত কষ্ট ছিল সবকিছু সে লুকিয়ে রেখেছিল। শিকিমারুর বাবা তা বুঝতে পেরেছে, এবং ফাইনালি শিকিমারু ডিপ্রেশন থেকে বের হয়। তারপর সে রাতে উঠে সগি একা একা খেলতে থাকে এবং বুঝতে থাকে প্রতিটি চাল, বের করতে থাকে আকাশকির মেম্বারদের দুর্বলতা, তাদের কিভাবে মারবে, তৈরি করতে থাকে সমস্ত প্ল্যান, এবং তার সমস্ত নিনজা টুলস বের করতে থাকে। তারপর সকাল হলে সে চোজির বাসায় যায়, গিয়ে জিজ্ঞেস করে চোজি কোথায়। চোজির বাবা জানায় চোজি এখন পাহাড়ে আছে। গিয়ে দেখে চোজি পাহাড়ে গিয়ে ট্রেনিং করে রেস্ট নিচ্ছে। শিকিমারু তার সাথে খাবার নিয়ে আসে চোজির জন্য, কারণ চোজির অনেক খিদা পেয়েছিল। চোজি বলে, তাহলে আমরা করতে যাচ্ছি তাই না? শিকিমারু বলে, হ্যাঁ আমরা করতে যাচ্ছি। তারা কি করতে যাচ্ছে তা এখনো অস্পষ্ট, তা একটু পরেই জানবেন। তারপর তাদের সাথে ইনোর দেখা হয়। ইনো শিকিমারুকে বলে, তাহলে কি আমরা করতে যাচ্ছি? এর পরের সিনে আমরা শিকিমারুকে দেখি আসুমার কবরে যেতে, এবং শিকিমারু ভাবতে থাকে আসুমার ব্যাপারে। শিকিমারু আসুমার কাছে ক্ষমা চায় যে আমাকে মাফ করে দিন, আমি অনেক দেরি করে ফেলেছি আপনার কাছে আসতে, কিন্তু আমি আসলে অনেক ডিপ্রেশনে ছিলাম, আমি আসলে পাগলামি কিছু করতে যাচ্ছি, আমাদের দিকে নজর রাখেন প্লিজ ওপর থেকে। এরপর টিম 10-এর প্রত্যেকে আসুমার কবরের কাছে গিয়ে প্রার্থনা করে চলে যায়। তারপর তাদের প্রত্যেককে ব্যাটেলের জন্য প্রস্তুত হতে দেখা যায়। তারা সবাই বিভিন্ন নিনজা টুলস রেডি করতেছে। তারা আসলে ভিলেজ থেকে চলে যাচ্ছে। তারা তিনজনে এতদিন ধরে এই প্ল্যান করতেছিল আসুমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। শিকিমারুর বাবা তা আগেই বুঝে ফেলেছিল। এর জন্য সে বলেছিল
কোনো বাবাই তার সন্তানের কবর দেখতে চায় না। তার বাবা আসলে চেয়েছিল যাতে শিকিমারু এমন পদক্ষেপ না নেয়, কিন্তু শিকিমারুরা আসমার জন্য প্রতিশোধ নিবেই। যখনই তারা ভিলেজ থেকে চলে যাবে সেই সময় সেখানে আচমকা সুনাদে এসে পড়ে। লেডি সুনাদে তাদের নিষেধ করে যাওয়ার জন্য। শিকিমারু বলে, আমরা 3 জনের টিম গঠন করেছি, আশা করি আপনার মিশন আমরা কমপ্লিট করব। সুনাদে বলে, আমার অ্যাপ্রুভাল ছাড়া তোমরা যেতে পারবে না। আসলে সুনাদে জানে তারা আকাশকিদের সাথে কোনোভাবে পেরে উঠবে না, যদি তাদের ছেড়ে দেওয়া হয় তারা মারা যাবেই। সুনাদে বলে, আমি যখন বলবো তখন যাবে, তাছাড়া তোমরা যেতে পারবে না। শিকিমারু বলে, সমস্যা নেই, আপনি আমার যাওয়ার পর আরও এক টিমকে ব্যাকআপ হিসেবে পাঠিয়ে দিন আমাদের সাহায্য করার জন্য। সুনাদে অনেক রেগে ধমক দেয় শিকিমারুকে এবং বলে, এখানে মাত্র তোমরা 3 জন আছো, আসমাও মারা গিয়েছে। শিকিমারু বলে, আসমা এখনও আমাদের সাথেই আছে, সে হয়তো সামনাসামনি নেই কিন্তু ওপর থেকে আমাদের খেয়াল রাখবে। সুনাদে বলে, তোমরা পাগল হয়েছ, তোমরা মরতে যাচ্ছ, তাছাড়া কিছুই না। শিকিমারু বলে, আমরা কেউ এইভাবে বাঁচতে পারবো না, আমাদের আকাশকিদের মারতেই হবে। সুনাদে বলে, তোমরা এখনো বাচ্চা রয়ে গেছো, গ্রো আপ। তোমরা আমার থেকে বেশি কষ্ট পাওনি যতটা আমি আপনদের হারিয়ে পেয়েছি। তোমরা এভাবে করলে তোমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। সুনাদে তারপর বলে, তোমাদের টিম এখনো সম্পূর্ণ না। তখনই সেখানে আচমকা কাকাশি এসে পড়ে। এসে সুনাদেকে বলে, সমস্যা নেই, আমি এখন টিম আসমার টিমের লিডারের দায়িত্ব নিচ্ছি, আমি এখন এদের টিমের লিডার। সুনাদে বলে, তুমিও কি পাগল হয়েছ নাকি? কাকাশি বলে, আপনি শিকিমারুদের যাই বলেন না কেন তারা রাজি হবে না, তারা যাবে আকাশকিদের মারার জন্য, তাই আমি তাদের সাথে যাচ্ছি তাদের নজর রাখার জন্য। চিন্তার কারণ নেই, আমি ওদের খেয়াল রাখবো। এ শুনে সুনাদে ফাইনালি রাজি হয়, এতে টিম 10 অনেক খুশি হয়। শিকিমারু বলে, তাহলে নারুটোর কি হবে আপনি যদি আমাদের সাথে যান? কাকাশি বলে, সমস্যা নেই, তার সাথে ইয়ামাটো আছে। আসলে কাকাশিও রেগে আছে আকাশকিদের ওপর আসমার মৃত্যুর জন্য। এরপর ফাইনালি তারা মিশনের দিকে যায় আকাশকিদের মারার জন্য। তো বুঝতেই পারছেন পরের এপিসোডগুলোতে কি লেভেলের ব্যাটেল হবে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো? 5টি এপিসোড শুধুমাত্র আপনাদের জন্যই ছাড়া হয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকটি এপিসোডই ভালো লেগেছে। এরপরের প্রতিটি এপিসোড হতে যাচ্ছে চরম ইন্টেন্স এবং ব্যাটেলের মধ্যে দিয়ে। তাই ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর আমাদের সাথেই থাকুন নারুটোর নতুন এপিসোডগুলো পেতে। ধন্যবাদ।